কেন নেপোলিয়ন ফরাসি সাম্রাজ্য থেকে নির্বাসন হয়েছিল? নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন একজন ফরাসি সামরিক নেতা ও ফরাসি সাম্রাজ্যের সম্রাট। তার জন্ম 1769 সালের 15ই আগস্ট কর্সিকা দ্বীপে। নেপোলিয়ন তার সামরিক কৌশল, বিজয় এবং আধুনিক ইউরোপের রাজনৈতিক ইতিহাসে তার প্রভাব এর জন্য পৃথিবী জুড়ে পরিচিত। তাকে আধুনিক যুদ্ধের একজন মাস্টার এবং বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে গণ্য করা হয়। নেপোলিয়নের যুদ্ধ ইতিহাস। নেপোলিয়নের যুদ্ধের ইতিহাস শুরু হয় তার সেনাবাহিনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের সময়। 1793 সালে যখন ফরাসি বিপ্লবের পরিস্থিতি অস্থিতিশীল ছিল, নেপোলিয়ন মিত্র সেনাবাহিনীতে যোগদান করেন এবং দ্রুত তার নেতৃত্বের গুণাবলীর জন্য পরিচিতি লাভ করেন। ফরাসি বিপ্লবের সময় তিনি তার প্রথম গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেন, বিশেষত 1796 সালে ইটালির রিভোলো যুদ্ধে। নেপোলিয়ন 1804 সালে নিজেকে ফরাসি সাম্রাজ্যের সম্রাট ঘোষণা করেন। এরপর থেকেই শুরু হয় নেপোলিয়নের বিশ্বজুড়ে যুদ্ধের ইতিহাস, যা নেপোলিয়ন যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধের সময় নেপোলিয়ন ইউরোপের বিভিন্ন দেশ যেমন ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রুসিয়া, স্পেন এবং রাশিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। এর মধ্যে প্রধান যুদ্ধগুলো হলো আস্টারলিটজ যুদ্ধ, লিউটন যুদ্ধ, স্মোলেন্স্ক যুদ্ধ, লাইপজিগ যুদ্ধ। আস্টারলিটজ যুদ্ধ নেপোলিয়নের সবচেয়ে বড় বিজয়গুলোর একটি ছিল। এখানে নেপোলিয়ন রাশিয়া ও অস্ট্রিয়া মিত্র বাহিনীকে পরাস্ত করেন। এ যুদ্ধের মাধ্যমে তার সামরিক কৌশলের গুণাবলী প্রমাণিত হয়। লিউটন যুদ্ধ। এখানে তিনি প্রুশিয়ান সেনাবাহিনীকে পরাজিত করেন, যা তার সামরিক গৌরব আরও বৃদ্ধি করে। স্মোলেন্স্ক যুদ্ধ। 1812 সালে রাশিয়া আক্রমণ করে নেপোলিয়ন তার প্রথম বড় ব্যর্থতার সম্মুখীন হন। শীতকালীন প্রকৃতির সাথে যুদ্ধ করার কারণে তার সেনাবাহিনী ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। লাইপজিগ যুদ্ধ। এটি নেপোলিয়নের জাতীয় বিপর্যয় হিসেবে পরিচিত। এখানে তার বাহিনী ব্যাপক পরাজয়ের সম্মুখীন হন এবং এটি তাকে সাম্রাজ্যভুক্ত অঞ্চলগুলো থেকে পিছিয়ে যেতে বাধ্য করে। নেপোলিয়নের কৌশল। নেপোলিয়নের সামরিক কৌশল তার সময়ের সবচেয়ে সফল কৌশল হিসেবে গণ্য হয়। তার কয়েকটি প্রধান কৌশল ছিল ম্যাচিং এবং আক্রমণ। নেপোলিয়ন খুব দ্রুত সেনা চালানোর কৌশল ব্যবহার করতেন। তিনি তার সেনাবাহিনীকে দ্রুত গতিতে সরিয়ে আক্রমণ করতেন, যাতে শত্রু তাদের প্রতিরক্ষা গড়ে তোলার সুযোগ না পায়। কেন্দ্রিক আক্রমণ। নেপোলিয়ন যুদ্ধে প্রধান শত্রুর শক্তির কেন্দ্রবিন্দুতে আক্রমণ করতে ভালোবাসতেন। এই কৌশলটি তাকে শত্রু বাহিনীকে বিভক্ত করে ভাঙতে সাহায্য করত। মিথ্যা আক্রমণ। তিনি কখনো কখনো শত্রুকে বিভ্রান্ত করতে মিথ্যা আক্রমণ বা ভ্রম তৈরি করতেন, যা শত্রুর মনোবলকে দুর্বল করে ফেলত। অলরাউন্ড আক্রমণ। নেপোলিয়ন তার বাহিনীকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করতে নির্দেশ দিতেন, যাতে শত্রু কোথা থেকে আক্রমণ আসছে তা বুঝতে না পারে। নেপোলিয়ন বোনাপার্টের জীবন এবং কর্ম আরও গভীরভাবে বিশ্লেষণ করলে তার সামরিক কৌশল, শাসন এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে আরও অনেক কিছু জানা যায়। তার উত্থান, পতন এবং তার উত্তরাধিকার সম্বন্ধে বিস্তারিত আলোচনার মাধ্যমে আমাদের আরও অনেক কিছু শিখতে হয়। নেপোলিয়নের শাসনকাল ফ্রান্স এবং ইউরোপে ব্যাপক পরিবর্তন আনলো। 1804 সালে সম্রাট হিসেবে তার অভিষেকের পর তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন, যা ফরাসি সমাজ ও রাজধানীতে ব্যাপক পরিবর্তন আনে। নেপোলিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলোর মধ্যে একটি হলো নেপোলিয়নিক কোড, যা ফরাসি সিভিল কোড। এটি একটি আইন সংকলন যা আধুনিক আইন ব্যবস্থা তৈরি করার পথ প্রশস্ত করে। এর মাধ্যমে ব্যক্তিগত অধিকার, সম্পত্তি, চুক্তি এবং পারিবারিক সম্পর্কের সুনির্দিষ্ট বিধিনিষেধ তৈরি করা হয়। এই কোড শুধু ফ্রান্সেই নয়, ইউরোপের অন্যান্য দেশেও প্রভাব ফেলেছিল এবং বিভিন্ন দেশে আধুনিক আইন ব্যবস্থার ভিত্তি তৈরি করেছিল। নেপোলিয়ন ফরাসি প্রশাসনকে আরও সংগঠিত এবং কার্যকরী করতে বিভিন্ন সংস্কার প্রবর্তন করেন। তিনি প্রশাসনিক স্তরের মধ্যে একীকরণ
এবং দক্ষতা বাড়ানোর জন্য নতুন আঞ্চলিক ব্যবস্থা চালু করেন। তিনি একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থার দিকে মনোনিবেশ করেন, যেখানে সম্রাটের শক্তি কেন্দ্রীভূত ছিল। তিনি ফ্রান্সের জনগণের জন্য স্কুল প্রতিষ্ঠা ও শিক্ষার প্রসারের গুরুত্ব দেন, যা পরবর্তী ফ্রান্সের সমাজের জন্য একটি নতুন যুগের সূচনা করে। নেপোলিয়ন মুদ্রা ব্যবস্থায়ও সংস্কার আনেন, যাতে ফ্রান্সের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। তার শাসনামলে ফ্রান্সের আর্থিক ব্যবস্থার উন্নতি ঘটে এবং দেশের অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব হয়। নেপোলিয়ন ক্যাথলিক গির্জার সাথে সম্পর্ক স্থাপন করতে উদ্যোগী হন, যদিও তার শাসনামলে গির্জার ভূমিকা অনেকাংশ নিয়ন্ত্রিত ছিল। তিনি 1801 সালে পোপ পিউস সপ্তমের সঙ্গে একটি চুক্তি করেন, যা কনকর্ডেন্ট অফ 1801 নামে পরিচিত। এই চুক্তির মাধ্যমে তিনি গির্জাকে ফরাসি রাষ্ট্রের সঙ্গে একটি প্রতিষ্ঠিত সম্পর্ক প্রদান করেন, কিন্তু গির্জার অধিকার সীমিত করে দেন। নেপোলিয়নের পতন শুরু হয় 1812 সালে রাশিয়ার আক্রমণের মাধ্যমে। তিনি মনে করতেন রাশিয়াকে পরাজিত করা তার সাম্রাজ্যকে নিশ্চিত করবে, কিন্তু শীতকালীন তীব্রতা এবং প্রাকৃতিক বিপর্যয়ে তার সেনাবাহিনী বিধ্বস্ত হয়ে পড়ে। রাশিয়া অভিযান ছিল তার সবচেয়ে বড় ভুল, কারণ তার সেনাবাহিনী অধিকাংশই শীতের কারণে পরাজিত হয়েছিল এবং শুধুমাত্র একটি ক্ষুদ্র অংশ ফিরে আসতে সক্ষম হয়েছিল। 1815 সালে নেপোলিয়ন তার ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করেন, কিন্তু ওয়াটারলু যুদ্ধে তাকে পরাজিত হতে হয়। এখানে ব্রিটিশ এবং প্রুশিয়ান বাহিনীর বিরুদ্ধে নেপোলিয়ন যুদ্ধে ধ্বংস হয়ে যায়। এই যুদ্ধের পর নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়, যেখানে 1821 সালে তিনি মৃত্যুবরণ করেন। নেপোলিয়নের উত্তরাধিকার আজও বিশ্ব রাজনীতি, সামরিক কৌশল এবং আইন ব্যবস্থায় দৃঢ়ভাবে উপস্থিত। তার প্রতিষ্ঠিত নেপোলিয়নিক কোড আজও বিভিন্ন দেশে আধুনিক আইন ব্যবস্থার রূপ দেয়। এছাড়া তার সামরিক কৌশল, যুদ্ধের ধরন এবং নেতৃত্বের প্রতি তার দৃষ্টিভঙ্গি আজও সামরিক স্কুলে অধ্যয়ন করা হয়। নেপোলিয়নের শাসনকালে ফ্রান্সের সমাজে এক নতুন যুগের সূচনা হয়েছিল, তবে তার ব্যর্থতাও ছিল প্রচুর। বিশেষ করে তার অতি আত্মবিশ্বাস, অত্যাধিক একনায়কতত্ত্ব এবং দূরদর্শিতার অভাব তার পতনের প্রধান কারণ ছিল। নেপোলিয়ন বোনাপার্টের জীবন একটি মহাকাব্যিক জীবন, যা আমাদের শেখায় কিভাবে একজন মানুষ তার দক্ষতা, নেতৃত্ব এবং দৃঢ় সংকল্প দিয়ে পৃথিবী বদলে ফেলতে পারে, কিন্তু কিভাবে তার সীমাবদ্ধতাও তাকে পতনের দিকে ঠেলে দিতে পারে। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন একজন অসাধারণ সামরিক নেতা, যিনি নিজের দেশকে এক বৃহৎ সাম্রাজ্যে পরিণত করেছিলেন। যদিও তার শেষ পর্যায়ে তাকে পরাজয় স্বীকার করতে হয়েছিল, তবুও তার যুদ্ধ কৌশল, শাসন এবং ইতিহাসে অবদান পৃথিবী জুড়ে এখনও স্মরণীয়।